এই গাছটি আমি একটা ছোটো টবে রোপণ করতেছি। টবটা খুব বেশি বড় না, যেহেতু গাছটা অনেক ছোট। এই টবে যখন শিকড়গুলো খুব ভালোভাবে ছড়িয়ে যাবে, অর্থাৎ এই শীতের শেষে আগামী বর্ষায় আমি এই গাছটি আবার রিপোর্ট করে অন্য একটি বড় টবে দিয়ে দিব। তখন অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো। যাই হোক, এই টবের নিচে দেখুন কিছুটা মাটি দেখা যাচ্ছে। আমি টবের যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা খুব ভালোভাবে মেনটেন করে নিছি এবং তার উপরে কিছুটা সাধারণ মাটি নিয়ে নিছি। এখন আমি একটা মিক্সচার তৈরি করতেছি। যদিও আমার মিক্সচারটা আগের থেকে তৈরি করা আছে, বর্ষার আগে আমি বেশ কিছুটা মাটি গোবর সার দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। আমার এই মাটিতে মোট 4 ভাগের 2 ভাগ সাধারণ মাটি, 1 ভাগ কম্পোস্ট এবং 1 ভাগ বালি আছে। দেখলে বুঝতে পারতেছেন যে আমার এই মাটিটা কতটা ঝুরঝুরে, একেবারে বেলে মাটি মনে হচ্ছে। এটাকে বলে দোআঁশ মাটি। তার সাথে আমি 1 মুঠো পরিমাণ হাড় গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। হাড় গুঁড়োতে ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে, যা এই গাছটির জন্য খুব বেশি পরিমাণে কাজে লাগবে। সুতরাং আমি আবার আপনাদেরকে বলে দিই, আমার সামনের এই মাটিকে মোট আমি 4 ভাগে ভাগ করেছি। তার 2 ভাগ সাধারণ মাটি, 1 ভাগ বালি এবং 1 ভাগ কম্পোস্ট। সেটা হতে পারে গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট। এবং তার সাথে আমি 1 মুঠো পরিমাণ হাড় গুঁড়ো মিশিয়ে নিছি। জাস্ট এই মিডিয়াতেই আমি রোপণ করে দিব। যদি আপনাদের কাছে শুকনো ঝুরঝুরে মাটি না থাকে তাহলে এই মুহূর্তে রোপণ করবেন না। যেহেতু বর্ষা চলতেছে, আমার আগের থেকে মাটি তৈরি করা ছিল, তাই আমি রোপণ করতেছি। অবশ্যই এটা খেয়াল রাখবেন। যাই হোক, আমার মাটি তৈরি যেহেতু শেষ, এখন আমি এই টবে মাটিগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। মাটি দিতে দিতে এই গাছ সম্পর্কে আমি কিছু কথা বলে রাখি। বিশেষ করে এই গাছের ভবিষ্যতে কী ধরনের খাবার দিব। এই গাছে আমি মাসে একবার 200 গ্রাম কম্পোস্ট, সে পাতা পচা হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে বা গোবর সার হতে পারে, 200 গ্রাম পরিমাণ এবং 1 মুঠো পরিমাণ হাড় গুঁড়ো আমি পাশ দিয়ে দেবো। এবং 1 চামচ পরিমাণ পটাশ দিয়ে দেবো রাসায়নিক হিসাবে। পটাশ আমি প্রাকৃতিকভাবে খুব ভালো ফলাফল পাইনি, এজন্য আমি কিন্তু পটাশটা রাসায়নিকভাবেই দিয়ে থাকি। তাছাড়া যদি আপনাদের কাছে এত কিছু না থেকে থাকে তাহলে প্রতি মাসে একবার খোল পচা সার দিতে পারেন এবং সাথে 1 চামচ পরিমাণ পটাশ দিলেই চলবে। সেটাও যদি না পারেন তাহলে 1 চামচ ডিএপি সাথে আধা চামচ পরিমাণ পটাশ এই গাছের জন্য মাসে একবার গাছের গোড়ায় দিয়ে দেবেন। যদি রাসায়নিক সার দেন তাহলে 20 দিন পর পর দিলে বেশি ভালো হবে। যাই হোক, আমি খুব ভালোভাবে ধীরে সুস্থে কেটে নিচ্ছি। যেহেতু একটা ছোট্ট পাত্রে অনেক দিন ধরেই ছিল, ছোট্ট একটা পলিথিনে। আমার এই গাছটি কিন্তু একটা বীজের গাছ, 12 মাসি সজিনা গাছ। আপনারা কিন্তু মার্কেটে বীজের গাছই বেশিরভাগ পাবেন। অনেকে কাটিং বা কলমের গাছ চেয়ে থাকেন, কিন্তু গাছ সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। এই বীজের গাছে কিন্তু খুব অল্প সময়েই ফল চলে আসে। সুতরাং সজিনা গাছ বীজের হলেও কোনো সমস্যা নেই। গাছটি রোপণ করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, গাছটা কিন্তু বেশ বাঁকা। এই বাঁকা গাছটিকে একটু সোজা করে রোপণ করতে হবে। আমি মাটিটা যদি এক পাশ থেকে কিছুটা সরিয়ে নিই, একটু বাঁকা করে দিই, উল্টো দিকে করে দিই, তাহলে কিন্তু গাছটা বেশ খানিকটা সোজা হয়ে যাবে। এবং পরবর্তীতে অবশ্যই এই গাছটিতে একটা লাঠি বা একটা লাকড়ি দিয়ে সোজা করে রাখতে হবে, একটা দণ্ড দিয়ে সোজা করে রাখতে হবে। যাই হোক, আমি গাছের খাবার দাবার সম্পর্কে কিছু আলোচনা করেছি। যেটা করেছি সেটা হচ্ছে গাছের গোড়ার খাবার। এই গাছের পাতায় মাসে একবার এপসাম সল্ট স্প্রে করে দিতে পারেন। তাছাড়া এই গাছের পাতায় আমি কোনো রকম রাসায়নিক কোনো কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করব না। তার কারণ হচ্ছে এই গাছের পাতা কিন্তু খাওয়ার উপযোগী এবং অনেকেই জানেন যে সজিনার পাতা বেশ কিছু জটিল রোগের ক্ষেত্রে দামি ওষুধ হিসেবে কাজ করে। তার মানে এই গাছের পাতা প্রায় খাওয়া পড়তে পারে আমার ফ্যামিলি হোক বা আশেপাশের প্রতিবেশীর কারোর হোক না কেন। যার কারণে আমি এই গাছের পাতায় রাসায়নিক কোনো কিছু স্প্রে করব না। আর এপসাম সল্ট যেটা স্প্রে করবো এটা রাসায়নিক না। তার মানে এপসাম সল্টে কিন্তু বিষক্রিয়া কিছু থাকে না। যদিও এটা সরাসরি খাওয়া ঠিক না, তারপরেও এটা পেটে গেলে তেমন কোনো ক্ষতি হয় না, অর্থাৎ বিষক্রিয়া হবে না। গাছের খাবার দাবার শেষ করেছি। যাই হোক, আমার গাছের রোপণ প্রক্রিয়া প্রায় শেষ। যেভাবে করেছি এভাবে করলে চলবে। আর ছায়া রাখার কোনো দরকার নাই এই মুহূর্তে যে ধরনের আবহাওয়া চলতেছে। আর আমার এই গাছটা যেহেতু প্যাকেটে খুব সুন্দরভাবে ছিল, তাই ছায়াতে রাখার কোনো দরকার নেই। আমি প্রথম দিন থেকেই একবারে যেখানে সম্পূর্ণ সুন্দর রোদ পড়ে সেখানে দিয়ে দেব। আর আমি মিডিয়ার
যখন রোপণ করেছিলাম তখনই আপনারা বুঝতে পারতেছিলেন যে এই গাছটিতে বালি আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তার কারণ হচ্ছে গাছের গোড়ায় যেন কোনো রকমেই পানি না জমে। আপনারা বাজারে দেখতে পারবেন, রাস্তার আশেপাশে দেখা যায় যে এই সজিনা গাছগুলো কিন্তু উঁচু জায়গাতেই রোপণ করা হয়, বিশেষ করে রাস্তার পাশে বা উঁচু ডিবিতে। তার মানে এই গাছটি খুব বেশি পরিমাণ পানি পছন্দ করে না। খুব বেশি পরিমাণ পানি জমলে গোড়ায় ছত্রাকের আক্রমণ হয়ে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি পরিমাণে। তাই পানি দিতে হয় আমাদের খুব নিয়ম করে, একেবারে খুব ভিজিয়ে রাখা যাবে না, যদিও নিয়মিত পানি দিতে হবে। একেবারে শুকিয়ে গেলে কিন্তু গাছটা আবার নেতিয়ে পড়বে, এতে ফলনের ক্ষেত্রে সমস্যা হতে পারে।